আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। জনাব পান্না, আপনি জানেন গত কদিন ধরেই তারেক রহমান দেশে আসার পর থেকে দেশের রাজনীতির যেন নতুন একটা মানে আমরা ধারা দেখছি। কিছু লোককে দেখছি যে তারেক রহমানকে নিয়ে তারা বেশ উচ্ছ্বাসে আছেন, আবার যারা তারেক রহমানের বিরোধী যারা আছেন, বিশেষ করে জামাতে ইসলাম ধরেন অথবা অন্যান্য দলগুলো, তাদের মধ্যে যেন এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি, তারা যেন কিভাবে তারেক রহমানের এই অনেকটা ঝড়ের মতোই, তো তারেক রহমান যখন যেখানে যাচ্ছেন বিপুল লোক জনসমাগম হচ্ছে, তাকে দেখার জন্য জনগণের এক ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই। এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা যেন আমি চেষ্টা দেখছি। আবার এর মধ্যে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের জোট কিভাবে হবে, প্রার্থী কে হবে, কাকে কে ছাড় দিবে, কার কাছ থেকে কে কতটা আদায় করবে, তারও যেন এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমার জন্য একটা ব্যাপারটা হতাশাব্যঞ্জক এই কারণে, আমি এখানে দেখছি যে জনগণকে নিয়ে যে রাজনীতি হওয়া উচিত ছিল, এত কিছুর মধ্যে সেই জনগণ যেন অনুপস্থিত। তো এই সব মিলিয়ে তারেক রহমানের আশা উপস্থিতি এবং তার কারণে অন্যান্য যে রাজনীতি, এই সব মিলে আপনার অবজারভেশনটা কি প্রাথমিকভাবে? আম, মাসুদ ভাই, কথার জন্য কথা আমাদের যে চ্যানেল, সেটার জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি, দেখেন 15.5 বছর আওয়ামী লীগের যে শাসন আমল, সেটিতে আহ শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। তো বটেই, সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে, গণমাধ্যম প্রায় সবগুলোই হাতে গোনা দু একটা ছাড়া সবাই ঈশ্বর বন্দনা করছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে। যারা তুমুল বিরোধিতা করছিল, বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল, তারপরে দেখবেন যে একটা জায়গায় এসে তারা বলছিল যে আমাদের অভিভাবক অমুকের মাতা তমকের মাতা, মানে মাদার অফ হিউম্যানিটি, হ্যান ত্যান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম, আপনি একটু দেখবেন, সবকিছুর পরে এক ঈশ্বর বন্দনা। আমি হতাশ এই কারণে, আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে। আমি বিরোধিতা জায়গাটিতে পরে আসছি, এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে, আপনি নিজেও গণমাধ্যমের চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বা টেলিভিশনে বলেছেন। সাংবাদিকরা তো বটেই, আহ বিভিন্ন গোষ্ঠী, মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি, আমি সুশীল সমাজ, সোকাল সুশীল সমাজের কথা বলতে পারি, তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বৈরাচারী হয়ে উঠেছিল, এটা ওয়ান অফ দ্য রিজন ছিল, নানান ধরনের এলিমেন্টের মধ্যে থেকে শুরু করে তোষামোদী এবং যে ভাষায় আমরা বলি না কেন, শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন তারেক রহমানের মধ্যে। আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি। মিডিয়া যে বাড়াবাড়ি করেছে, এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো মুষ্টিমেয় কয়েক ব্যক্তি আলোচনা করছি। আর বিরোধিতা কথা বলবেন, এই বিরোধিতাকেও আমি দুই ভাবে দেখতে চাই। একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে, যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি, সবার বলতে জামাত, এনসিপি বা যে সোকল ইসলামী দলগুলো আছে, তাদের জায়গা থেকে তুমুল বিএনপি কে আক্রমণ করা হচ্ছে। এটি সত্যি সত্যি নাকি এটা একটা পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। যে না, বাংলাদেশে বিরোধী মত আছে বা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে, সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। এই জন্য আমি কনফার্ম নই যে কোনো একটিতে। দেখুন, একদিকে তারেক রহমান 71-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন, আমাদেরকে উই হ্যাভ এ প্ল্যান এমন কথা বলাচ্ছেন, মানে শোনাচ্ছেন। এবং একটা সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে বিএনপি ক্ষমতা এলে এই করা হবে। আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ, উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না। তখন 24-এর গণ আন্দোলন, আমি এটাকে ছোট করে দেখছি না, তারপরেও তো যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে। উনি আসলে কোথায় কাকে কিভাবে ধরে রাখবে, কার মন জয় করবে,
এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে আল জাজিরা, ইউরেশিয়া রিভিউ, দ্য স্টেটসম্যান, এরা কাছাকাছি একটা লেখা প্রকাশ করেছে, মানে যার যার অবস্থান থেকে, কিন্তু আমার কাছে পাশাপাশি মানে কাছাকাছি মনে হয়েছে। সেখানে বলছে যে তারেক রহমানের জন্য দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে, তিনি আসলে তার দলীয় অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন। তিনি একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একাত্তর চেতনার একটা রাষ্ট্র বিধান বিনির্মাণ করবেন, সেটার জন্য তিনি কি করতে চান, সেই মেসেজটা যদি সত্যি সত্যি দিতে চান বা দিতে পারেন, তাহলে তারেক রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আর একটা হচ্ছে জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন। জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে, সেটার সাথে আবার বিএনপির যে জরিপ, নানান জরিপে কাছাকাছি হাড্ডাহাড্ডি একটা অবস্থান, আহ সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং সবশেষে তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী, বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে, কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন, খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন ক্ষমতায়। অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে। এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি। নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হয়, হাতে আছে আর মাত্র 1 মাস 8-10 দিন। এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই এই জায়গাটিতে। আপনি দেখেন যে আমি বলছিলাম তাদের স্ট্যান্ডটি ক্লিয়ার করতে পারছে না। আহ গতকাল কি বার ছিল? শনিবার। শনিবারে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান দুর্নীতিবাজ, এরকম একটা স্লোগান দিচ্ছিল। তো তাকে বিএনপি নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় সোপর্দ করলো। তাকে 54-এ চালান করে দেওয়া হলো। আদালত তাকে কারাগারে পাঠালো। পরবর্তীতে বিএনপির একটি অফিসিয়াল বিবৃতি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে, যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই সমর্থন করে না, তার নিঃশর্ত মুক্তি দাবি করছে বিএনপি। ওয়ারাজ এর মধ্যে যে কজন সাংবাদিককে আটক করা হয়েছে, আমি অন্যদের কথা বাদ দিলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেকের বিরুদ্ধে চাটুকারিতার অভিযোগ আছে আওয়ামী লীগ আমলে, আনিস আলমগীর আপনার সহকর্মী, আমারও সহকর্মী, আমার বড় ভাই, তিনি যে আটক হলেন, অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে, আমিও যে আটক হয়েছিলাম, আমাদের কারোর পক্ষে কি বিএনপি এই ধরনের কোনো কথা বলেছিল যে না, তাদেরকে আটক করা ঠিক হয়নি, তাদের মুক্তি দাবি করছি? এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, যেই জায়গা থেকে বলেন, এই ক্ষোভটি কিন্তু আমাদের মধ্যে কাজ করতেই পারে। আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছি না, আমাদের জন্য কেন বিবৃতি দেয়নি আমি সেটা বলছি না। আমি বলছি যে বিএনপির এই অবস্থান কেন। আনিস আলমগীর আমার ক্ষেত্রে কি বলেছিল আমি জানি না, আমি তো তখন ভেতরে ছিলাম কারাগারে। আনিস ভাই কিছু বিরুদ্ধে, বলেন? হ্যাঁ দুঃখিত, আপনাদের সময় তারা কোনো মন্তব্যই করেনি? করেনি। আর আনিস ভাইয়ের মধ্যে যেটি করেছে, আমার ক্ষোভটি ওইখানে, আমি ক্ষোভের কথা বলছিলাম। আনিস ভাই সিনিয়র জার্নালিস্ট, তার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, তাই না? আপনার সম্বন্ধে মানুষ যেমন জানে, আমাদের 2-4 জনকে সেভাবে জানে মানুষ। আনিস ভাই তো আউটস্পোকেন ছিল। তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ পরবর্তী সময়, এই 24 পরবর্তী সময়, তখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করছিলেন, কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন। সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে একটু টক শোতে বলছেন যে আনিস আলমগীর ফ্যাসিবাদের দোসর হয়ে কথা বলছিলেন, ফ্যাসিবাদের একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন। এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে, খুব স্বাভাবিক, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে একজন সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব। অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে, নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই, কিন্তু স্ট্যান্ড ক্লিয়ার না, তাই না? এইখানে আমি বলছি নানান ইস্যুতে বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছে না, এটি মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে। জি, আপনি এটা ঠিকই বলেছেন। আগামী দিনগুলোতে আমাদের আসলে আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে, তখন কারোর জন্য বলবে, কারোর জন্য বলবে না, এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয়। যাই হোক, আমি এখন একটু আগামী দিনগুলোতে বিএনপি কি করে না করে এটা নিয়ে আমরা হয়তো দেখতে পাবো। আগামী দিনগুলোতে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এখনো নির্বাচন নিয়ে জোট
কার সঙ্গে কাকে কটা আসন ছাড় দিবে, এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনা এর মধ্যে ঘটিয়েছে। যেমন আমরা দেখেছি খুব অন্যান্য দল যারা নিজের দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে, যোগ দিয়ে নমিনেশন পেয়েছে, আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছে কেবল একটা প্রতীক পাওয়ার জন্য। কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু আছে। বিএনপি বা কেমন, যে একজন লোককে নিচ্ছে, একজন সে যখন নিচ্ছে তখন তো দল, যেমন আমি রাশেদ খানের কথা বলি, তারা তো রাশেদ খানকে নিচ্ছে, তারা তো গণ অধিকার পরিষদ পুরোটা তার সঙ্গে যোগ দেয়নি। তা রাশেদ খানকে তার দলে নিয়েই সে যে এক জায়গায় তাকে ধানের শীষ মার্কা দিয়ে দিল তার দলের নতুন নবাগত সদস্যকে। তো তার দলে এত বছর ধরে যারা নাকি আন্দোলন করলো, সংগ্রাম করলো, ত্যাগ করলো, তার কি কোনো মূল্য থাকলো না? এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে? এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ। তারপরেও আমি ধরে নিলাম যে জোটবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আহ এই গণ অধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে, গণসংহতি আন্দোলন বলি বা এনডিএম নাকি একটা আছে, মানে ববি হাজ্জাজের, বা আহ, পার্থ সাহেবের দল বলি, তারা সাইনবোর্ড সদস্য দল হলেও মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি ফোকাসড। সেটি টেলিভিশন টক শোতে আসুক বা রাজপথে তারা দু চারজন যারাই উপস্থিত থাকুক না কেন, ব্যক্তি হিসেবে ফোকাসড। কিন্তু দল হিসেবে তো অত গুরুত্বপূর্ণ না, তাই না? আচ্ছা, তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে, এবং আপনি বলছেন যে বিএনপির যেই তৃণমূলের যে মানুষটি যিনি রিজার্ভ করেন প্রার্থী হওয়ার নির্বাচনের, তাকে বঞ্চিত করা হচ্ছে, এই আলোচনাগুলো এখনো পর্যন্ত আছে। তারপরে আমি তর্কের খাতে ধরে নিলাম যে না, যেহেতু জোটের শরিকদের ছেড়ে দিতে হবে, আচ্ছা ছাড়ছে, কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মার্কার জন্য, মানে নির্বাচন করবে, তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, যেমন বিএলডিপির আছেন সাদত হোসেন সেলিম, তিনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করলেন, হ্যাঁ, মার্কার জন্য, মার্কার ইলেকশন করবে। আর যেমন রাশেদ খান মেনন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ, শুধু সাধারণ সম্পাদক পদ না তো, তারা তো প্রতিষ্ঠাতা, নুরুল হক নুরু কিংবা রাশেদ খান, এরা তো গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা। নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা বিএনপিতে জয়েন করলেন। আমরা কত হাসাহাসি করেছি না? আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি, আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে, আওয়ামী লীগও তো আসন ছেড়েছিল, ওয়ার্কার্স পার্টি, আহ সাম্যবাদী দল কিংবা জাসদ ইত্যাদি ইত্যাদি। আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম, তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম, আমরা হাসাহাসি করেছিলাম যে ইনু সাহেবের মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে, ওইখানে নৌকার কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না তো বটেই, অন্য কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না, কোনো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারবে না। তার মানে ইনু সাহেবের মতো মানুষরা মেম্বার ইলেকশনে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে আপনি জিতে আসতে পারেন, সেই ইউনূস মানুষের সাহেবের কথা সাধারণ বলছেন? জীবন। হ্যাঁ। আপনি কোন ইউনূস সাহেবের কথা বলছেন? সরি, আপনি ইউনূস সাহেবের কথা বলছেন? মানে কোন ইউনূস সাহেব? না না, ইউনুস নাই, ইনু সাহেব, হাসানুল হক ইউনূস ইনু। সাহেব, ইউনূস সাহেব। হ্যাঁ, ওকে। জাসদের। তো এখন আমরা কি দেখছি, তারা তো দল বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আওয়ামী লীগের নৌকার জন্য ইলেকশন করেছে তা না। আমরা কিন্তু ওই সময় হাসাহাসি করেছি, আমরা বিস্ময়ের সঙ্গে যেমন সবকিছু খেয়াল করেছি, আবার হাসির খোরাকও আমাদেরকে জুগিয়েছে এই বিষয়গুলো। আর এখন এইগুলো মানে তার চেয়েও বেশি দেখছি, পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপিতে জয়েন করে গুরুত্বপূর্ণ পদধারীরা তারা এই কাজগুলো করছে। আর তো কিছু থাকছে না, এরপরে আর কি থাকতে পারে? আমি জানি না এরপরে আরো কত সার্কাস আমরা দেখবো। আমার তো মনে হয় দ্বিদলীয় ব্যবস্থায় মানে ইস্টাবলিশ করা উচিত বাংলাদেশে, আর সব বিলুপ্ত করে দেওয়া উচিত। বিএনপি এবং 7টা 8 যে কোনো একটি দল, এখন তো আওয়ামী লীগ নাই, এখন হয় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে দেওয়া হয়, তাহলে দ্বিদলীয় রাজনীতি, এমনিতে দ্বিদলীয় রাজনীতি চলছে। আর এত দলমল করে মানে পরিবেশ নিষিদ্ধ করা হচ্ছে। আমরা দেখেছি না যে
এর আগে আওয়ামী লীগের সময় যা ঘটেছে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন ভুইফোর্স রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি দেখানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে। এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে। এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না, মানুষের কথা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবেনি। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে, তারা ভাবেনি, এখনো তো ভাবছে না। একেবারে আমার কাছে, শুন ভাই, আমার কাছে এগুলো একেবারে স্রেফ পুস্তকের কথা, যে আগামী দিনে ভোট হবে, মানুষ নির্বাচিত হবে, নির্বাচন করবে। এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে, শুধু সেই নির্বাচন নয়, গত কয়েকটি নির্বাচন সহ আগামীতে যা হতে যাচ্ছে, আমার কাছে এগুলো স্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় ঘটছে। এবং আমি এখনো বিশ্বাস করি, সেটি আপনি আমাকে যাই বলুন না কেন, বা মানুষ, সাধারণ মানুষ যাই ভাবুন না কেন, আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে। এটা বহির্বিশ্ব থেকে পরিচালিত হয়, এখনো হচ্ছে। এগুলো শুধুমাত্র একটা ডিজাইন, এগুলো জাস্ট নাটক মঞ্চস্থ করা, নির্বাচন নির্বাচন খেলা। আর অভ্যন্তরীণ পর্যায়ে যা খেলছে, চরম নোংরামি পর্যায়ে গেছে। আচ্ছা, আমি একটা শেষ প্রসঙ্গে আসি। আমরা যে রাজনৈতিক দলটা নিয়ে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম শুরু থেকে, এই এনসিপির যে অবস্থা দেখছি এখন, তো এটা তো রীতিমতো একটা মানে এলোমেলো অবস্থা। এনসিপি মানে কার সঙ্গে যাবে কার সঙ্গে যাবে না সবারকে তারা গালাগালি করলো। আবার একসময় দেখলাম যে যে জামাত তাদেরকে, জামাতের বিরুদ্ধে তারা বললো, জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হইও না, অমুক তমুক। এখন দেখা গেলো সে বাপের কাছে এসে চলে গেল এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিপির মধ্যে আবার অনেকে গোসা করলেন, অনেকে বিবৃতি দিলেন, অনেকে লেখলেন, আগে থেকে কিছু লোক ঝরে পড়লো। এবং এনসিপির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা মুখ ছিল, সেই তাসনিম যারা, যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিপি থেকে, হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। আবার এদিকে কালকে দেখলাম একটা মিডিয়াতে এনসিপির এক নেতা সরোয়ার তুষার, তিনি বলতেছেন যে তাসনিম যারা নাকি এনসিপি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। হুম। তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল। এটা কি আসলে বলেন তো? এটা কি আপনি খুব ভালো করে জানেন? এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিধায় আপনি প্রশ্নটা করছেন, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এবং এনসিপি কে তো জামায়াতের বি টিম হিসেবে ফ্রম দ্য বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন, চিহ্নিত করার চেষ্টা করেছেন। আমি নিজেও এনসিপি উপর ক্ষুব্ধ ছিলাম, এখনো আছি। তখন আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল, যে তরুণরা সামনে এগিয়ে এসেছে, তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল। কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসির জন্ম, তাদের নেতাদের হাত দিয়েই, যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভিলাষী, একটা ভয়ঙ্কর আহ তাদের যে আকাঙ্ক্ষা, লোভ, এবং এনসিপির বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে, মানে শুরু থেকেই, আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটলো। তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের যে নানান ধরনের চাঁদাবাজি, দখলবাজি, আবার এনসিপি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন, সে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা, উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ। তো এইগুলো, এবং শুধু অভিযোগ না, অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে। অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে। এবং আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লীন হয়ে যাচ্ছে। আব্দুল কাদের অন্যতম নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের। এই দলটি থাকবে না। এদের যে লম্ফজম্ফ, এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনূস তাদের উপরে ভর করে তো প্রধান উপদেষ্টা হয়েছেন, তো গুরুত্ব দেবেনি, তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে। তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এ পর্যন্ত আনুক না কেন, এগুলো থাকে না। আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি, হ্যাঁ, তো কিংস পার্টি কখনো তো স্থায়ী রূপ লাভ করে না, এবং এনসিপির ক্ষেত্রেও তাই হচ্ছে। জামাতের বি টিম হিসেবে বলা হয়েছে, তাই হচ্ছে। এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি। এই যে সোকল্ড বিপ্লব, আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি, মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি,
একটা অভ্যুত্থান ছিল, একটা গণ আন্দোলন ছিল, এই পর্যন্ত ঠিক আছে। যাই হোক, তো অভ্যুত্থানের যে চেতনা ছিল, সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো। শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না, কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে। মানুষের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই দলে যা কিছু ঘটছে খুব শিগগিরই এর সমাপ্তি আমরা দেখতে পাবো। আর তাসনিম জারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, বিষয়টা একেবারে উল্টা। তাসনিম জারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন, উনি অনেকের কাছে স্টার। বরং তাসনিম জারাকে বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে, তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। সো তাসনিম যারা পদত্যাগ করলেন, এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে, তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক, সো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন, অনেকে প্রতিবাদ করছেন, এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন। আর এনসিপি যা হওয়ার তাই হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন বিষয়ে সাংবাদিক মঞ্জুর আলম পান্নার ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আমরা আবারও আলোচনায় বসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে, আমার কাছে মনে হয় একটা সার্কাস চলছে। মানে কে কোন দলে যে আছে আপনি বুঝতে পারবেন না। মানে সকালে এক দল, বিকালে আরেক দল, সকালে এই দলের সঙ্গে জোট, বিকেলে আরেক দলের সঙ্গে জোট। হয়তো আপনারা একসঙ্গে আলাপ আলোচনা করছেন, একজন বলেন আমি একটু বাইরে থেকে আসি অথবা বাথরুম থেকে আসি, একটু পরে শুনলেন সে বাথরুম থেকে বের হয়ে আরেক দলে যে যোগ দিয়েছে। অবস্থাটা এমন হয়েছে। আমার একটা পুরনো গল্প মনে পড়ে, ঠিক গল্প না, অনেক পুরনো একটা ঘটনা। সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলন তখন চলছিল, 1984 সালের কথা। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তখন বিভিন্ন দলগুলো মিলে একসঙ্গে আন্দোলন করছিল। আওয়ামী লীগ, বিএনপি, এরা জোট ছিল, 7 দলীয় জোট, 14 দলীয় জোট, তারপরে বিএনপিও ছিল। তারা যুগপৎ আন্দোলন করতো, একটা লিয়াজো কমিটি ছিল, তারা সবাই মিলে একসঙ্গে আলোচনা করতো। এবং সেই লিয়াজো কমিটির একটা মিটিং হচ্ছিল, তখনকার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন মিস্টার এম কোরবান আলী। ওনার বাসায় মিটিং হচ্ছিল। উনি বাসায় সবাইকে রেখে বলেন আমি একটু আসতেছি বলে বেরিয়ে যেয়ে উনি বঙ্গভবনে যে এরশাদ সাহেবের মন্ত্রী হয়ে গেছেন। তো সবাই যারা তার বাসায় ওয়েট করতেছিল, তারা দেখলো যে টেলিভিশনে খবর হচ্ছে যে কোরবান আলী সাহেব মন্ত্রী হয়ে গেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু এই দেশের মাটিতেই রাজনীতিতে ঘটেছে। এখন এই ধরনের ঘটনা আবার আমরা দেখলাম। কদিন আগের একটা ঘটনা আমি যেভাবে শুনেছি আর কি, সত্য মিথ্যে এইভাবেই ঘটেছে কিনা জানি না, কিন্তু ঘটনাটা এরকম যে অলি আহমেদ সাহেবের এলডিপি, তাদের সঙ্গে বিএনপির একটা টানাপোড়েন চলছিল যে তারা কয়টা আসন পাবে, এলডিপিকে কয়টা আসন দেবে। তারা অফার করেছিল 2টো আসন দেবে। তো এলডিপি অলি আহমেদ সাহেব উনি চাচ্ছিলেন যে আরও বেশি দেওয়া হোক। দুটোর মধ্যে একটা হলো কুমিল্লাতে ওনাদের দলের মহাসচিব রেদওয়ান আহমেদ, ওনাকে দেবেন। আরেকটা হলো ওনার ছেলেকে দেবে চট্টগ্রামে। এই দুটো অফার করেছে বিএনপি। তারা একসঙ্গে অনেকদিন ধরে আন্দোলন করছিল। তো সেক্ষেত্রে অলি আহমেদ সাহেবের আবদার ছিল আরও বেশি দিতে হবে। তো এইভাবে হচ্ছে না। হঠাৎ করে ওই মিটিং থেকে নাকি বেরিয়ে গেছেন রেদওয়ান আহমেদ। একটু পরে উনি শুনেন যে রেদওয়ান আহমেদ বিএনপিতে জয়েন করেছেন এবং উনি ওনার আসন থেকে নির্বাচন করবেন। মানে রেদওয়ান আহমেদ সাহেব ভেবেছেন যে অলি আহমেদ সাহেব যেভাবে গড়তমি করছে, হয়তো তাহলে বিএনপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা হবে না। যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে উনি কুমিল্লা থেকে নির্বাচন করতে পারবেন না, আর না পারলে তো আর এমপি হওয়া হবে না। তার চেয়ে বরং উনি আরও মানে বেশি শিওর করেছেন, মেক শিওর করেছেন যে দরকার নাই, অলি আহমেদের এলডিপি বাদ যাক, আমি বিএনপি দিয়ে জয়েন করি, এবং বিএনপির ধানের শীষ নিয়ে উনি এখন কুমিল্লার 7 থেকে নির্বাচন করবেন। মানে এই যে দল ত্যাগ, এক দল থেকে আরেক দলে, সেই দল থেকে আরেক দলে, আমি আসলে বুঝতে পারি না এই লোকগুলো কি, এই লোকগুলি কি কোনো রাজনীতি করেন? এই লোকগুলি কি কোনো রাজনৈতিক আদর্শ আছে? এরা জনগণের কাছে এতদিন কি নিয়ে গিয়েছিলেন? মানে নীতিটা কোথায়, নৈতিকতাটা কোথায়? কোনো রাজনীতি নাই রে ভাই, সব হলো স্বার্থ। সবাই এমপি হতে চান, এমপি হলে পাবেন ট্যাক্স ফ্রি গাড়ি, টোল ফ্রি, মানে ট্যাক্স মুক্ত, শুল্ক মুক্ত গাড়ি পাবেন। এমপি হলে অর্থনৈতিক সুযোগ সুবিধা আসবে, এমপি হলে লুটপাটের একটা অবাধ লাইসেন্স আসবে। এই তো, তাহলে এর নাম রাজনীতি? তাহলে এত বড় বড় কথা, বড় বড় ডায়লগ কেন? এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। এই লোকগুলো যে কেউ প্রশ্ন করবে এটা তারা জানে না।
তারা জানে যে এই প্রশ্ন করলেই কি না করলেই কি, আমি তো যে প্রশ্ন করবে তাকে পাত্তাই দেব না, আমি লজ্জাই পাবো না। জনগণ আমাকে প্রশ্ন করবে, করুক। জনগণকে বলবো তোমরা কি চাও, এমপি চাও, তো আমি এমপি হতে এসেছি, এমপি হলেই তোমার জন্য উপকার হবে। আর জনগণের, আমার এলাকার বাইরের লোকজন কে কি বললো না বললো আমার কি আসে যায়। তো এই যে নির্লজ্জ বেহায়াপনা, এটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে বর্তমানে রাজনীতির মূল তত্ত্ব, মূল ভিত্তি। আপনি রাজনীতি করতে আসছেন, প্রথম প্রশ্ন, আপনি কি নির্লজ্জ, আপনি কি বেহায়া? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার সাফল্য ধরা দিতে পারে। দেখুন কতগুলি পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটু আগে। আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপি কিভাবে নির্বাচন করবে। এনসিপি কি একা নির্বাচন করবে নাকি কারোর সঙ্গে জোট হয়ে নির্বাচন করবে? প্রথমে শোনা গেল এনসিপি বিএনপির সঙ্গে নির্বাচন করবে। ইয়াং স্টুডেন্টদের একটা পলিটিক্যাল পার্টি, সবাই এই পার্টি নিয়ে খুবই আশাবাদী হয়েছিল। তো সেই পার্টি দেখেন কি দুরবস্থাটা। এনসিপি নতুন একটা পার্টি হলো, তারা প্রথম তারা সরকারের সঙ্গে খুব তাদের সম্পর্ক ভালো, সরকার তাদের কথায় উঠে বসে, পরে ধীরে ধীরে সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হলো। আমরা জানলাম যে বিএনপির সঙ্গে তারা নাকি একটা সমঝোতা করতেছে, কিন্তু সেই সমঝোতাটা শেষ পর্যন্ত মিলল না। পরে শুনলাম তারা একাই নির্বাচন করবে, তারা একটি জোট করলো। এই ডিসেম্বরে 7 তারিখে তারা একটি জোট করলো। এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে আপনার এবি পার্টি এবং এনসিপি, তিনটা মিলে একটা জোট করলো, গণতান্ত্রিক সংস্কার জোট নামে। ঠিক আছে, ভালো কথা। জোট করার পর এই পার্টিগুলি যেভাবে আমি চিনি আর কি, এবি পার্টিকে অনেকে বলতো যে এটা নাকি জামাতের বি পার্টি, মানে বি গ্রুপ, বি টিম। আবার অনেকে এনসিপিকে বলতো জামাতের সি টিম। বাট এনসিপি কিন্তু দীর্ঘদিন, গত কয়েক মাসে সেই জামাতের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা, সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিল। এবং যখন তারা এই তিনটা দল মিলে একটি জোট করলো, তখন আমি একটু ভেবেছিলাম ঠিক আছে, আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন সম্পর্কে আমার একটু ধারণা আছে, আমি জানতাম তারা আর যাই হোক কোনো মৌলবাদী দলের সঙ্গে যাবে না। তো ভালো, এটা হচ্ছে। এই 7 তারিখে জোটটা করেছে। এখন আবার শুনতেছি যে এনসিপি নাকি জামাতের সঙ্গে জোট করতেছে। তো এনসিপি যদি জামাতের সঙ্গে জোট করে, এটা শুনে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা আছেন তারা আবার একটু মাইন্ড করেছেন, তারা তো এটা পছন্দ করছেন না। তো এখন এনসিপি যে মানে জামাতের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না, এটা নিয়ে আবার এনসিপির কেউ মুখ খুলে না, নাও করে না, হাও করে না। কিন্তু এনসিপির সঙ্গে একসময় খুবই ঘনিষ্ঠ ছিলেন যিনি, আব্দুল কাদের, উনি স্টুডেন্ট এখন, উনি গত সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে উনি এনসিপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট ছিলেন, যদিও ফেল করেছেন, কিন্তু ইনি বেশ সরব বিভিন্ন প্রসঙ্গে। উনি এর মাঝখানে গত বৃহস্পতিবারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করতেছে, এবং সেখানে বলছেন যে এখন ঝামেলাটা হয়েছে যে কয়টা আসন তার নেবে, এবং তার ভবিষ্যৎবাণী হলো যে 2-1 দিনের মধ্যে এটা ঘোষণা হবে, এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এনসিপি কয়টা আসন পাবে, 30টা নাকি 50টা? যতটুকু আমি জেনেছি এটা নিয়ে নাকি মোটামুটি এখন তাদের হচ্ছে, মানে দর কষাকষি হচ্ছে, 30টা পাবে নাকি 50টা নেবে। আবার জামাতের যে 8 দল মিলে একটা ঐক্য করেছিল, ইসলামী আন্দোলন যাদের সঙ্গে ছিল আর কি, হাত পাখা মার্কা, তাদের সঙ্গে নাকি আসন সংখ্যা নিয়ে একটা মোটামুটি টানা হেঁচড়া চলছে। এখন তারা কি মানে জামাতটা কি তাদেরকে আসন দেবে? ইসলামী আন্দোলনের বক্তব্য হলো আমাদের হাত পাখা সারা দেশে এখন অনেক পরিচিত, হাত পাখার অনেক ভোট আছে, এবং যদি আমাদের এত ভোট থাকে তাহলে আমাদের কেন এত মানে আসন দেওয়া হবে না? তো যদি এনসিপি যদি এনসিপিকে যদি জামাত আসন দেয় 50টা, হাত পাখাকে যদি 150টা তারা চাচ্ছে, ধরলাম 100 দিল, তো 150 চলেই গেল, বাকিগুলোর কি হবে? এগুলো নিয়ে জামাতের সঙ্গে আরও তো 7টা দল আছে, নিজাম ইসলাম পার্টি আছে, খেলাফত আন্দোলন আছে, আরও অনেকে আছে, ওটার কি হবে? আবার ওইদিকে দেখলাম বিএনপির সঙ্গে যারা এতদিন যুগপৎ আন্দোলন করেছিলেন, ওই যে এলডিপি, তারপরে লেবার পার্টি, এখন লেবার পার্টি নাকি বিএনপির সঙ্গে থাকবে না, তারা নাকি ওখান থেকে চলে আসতেছে, তারাও নাকি জামাতের সঙ্গে জোট করতে চায়। আবার ওদিকে আসম রবের জেএসডি, তারাও নাকি এখন বিএনপির সঙ্গে থাকবে না। কেন? উনি লক্ষ্মীপুরের একটা আসনে আসম রবের ওয়াইফ তানিয়া রব, উনি ইলেকশন করতে চান, ওনাকে নাকি বিএনপি দিতে চাচ্ছে না, অতএব উনি এখানে থাকবেন না, ওনারা এখন জামাতের সঙ্গে এসে মিলমিশ করে ইলেকশন করতে। দেখেন, মানে নীতি নৈতিকতা আদর্শের কোনো বালাই কিন্তু এখানে নাই। হিসাবটা হলো আমাকে তুমি কয়টা আসন দিবা, আমাকে তুমি কয়টা আসনে নির্বাচন করতে দিবা। মাঝখানে আবার এটাও দেখলাম, শুনলাম যে জামাতের সঙ্গে এনসিপির আলোচনা হচ্ছে, যদি মিলে যায় তাহলে নাকি জামাত নাকি এনসিপিকে যারা ইলেকশন করবে তাদের কিন্তু ফান্ড দিবে, প্রতি আসনে নাকি বেশ 1.5-2 কোটি টাকা দিবে বলে শুনেছি। এগুলো সত্য মিথ্যা বলতে পারবো না ভাই, এগুলো আলোচনা হচ্ছে, বাজারে শোনা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন কনভেনশনাল মিডিয়া ওইগুলো আমি আলোচনাগুলি পাচ্ছি। তাহলে এনসিপির আদর্শটা কোথায় থাকলো? আবার এনসিপিতে তো অনেকগুলো নারী নেত্রী আছে, তাদের কি হবে? তাদেরকে কি জামাত মেনে নেবে, অথবা তারা কি জামাতকে মেনে নেবে? তো এর মধ্যে দেখলাম ডক্টর তাসনিম যারা, উনি ক্রাউড ফান্ডিং করেছেন, 46 লাখ টাকা তুলবেন, অলরেডি নাকি উঠেও গিয়েছে। এখন যদি ওনারা জামাতের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন, তাহলে যারা টাকা তাকে দিয়েছেন তারা তো জামাতের বাইরে থাকবেন বলে টাকা দিয়েছেন, তো তাদের টাকাগুলো উনি ফেরত দিবেন কিভাবে? তো যদি ফেরত না দেন, তাহলে কি এটা কি প্রতারণা করে টাকা নেওয়া হলো না? এটাই বা কি চিকিৎসা হবে? তো এই সমস্ত নানা ইকুয়েশন কিন্তু এখন চলছে। কিন্তু এত সব চলার মধ্যে আমার কাছে যেটা বক্তব্য, সেটা হলো যে সাধারণ মানুষের কথা কে ভাবছে? সাধারণ মানুষের মধ্যে যে রাজনীতি নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে এই দলগুলো তারা কি নষ্ট করে দিচ্ছে না? রাজনীতির প্রতি মানুষের কি শ্রদ্ধা থাকবে? তারপর সবাই তো ভাববে এরা রাজনীতি করে যার যার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। যদি সেটা হয়, তাহলে আমরা কি পেলাম নতুন? আমরা শুনেছিলাম গত জুলাই আন্দোলনের পর এরা নাকি একটা নতুন বন্দোবস্ত করবে। নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন, আমি বহুবার বলেছি, ভাই বন্দোবস্তটা কোথায়? সেটা তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি সবাই তো আগের মতোই নিজেকে নিলামে তুলছে। ভাই আমাকে ডাকো, আমাকে তুমি কি দিবা, বলো কত টাকার বিনিময়ে আমাকে কিনতে চাও। এই যে নিজেকে নিলামে তোলা, এবং সেই নিলামে তোলার যে গড্ডালিকে প্রবাহ, সেই প্রবাহে এই স্টুডেন্ট যারা ছাত্রতা আছে তারাও গা ভাসিয়েছেন। তাহলে নতুন বন্দোবস্তটা কোথায় রে ভাই? নতুন বন্দোবস্ত বলতে গেলে একটা জিনিসই দেখলাম, যে এদের কথাবার্তায় প্রচুর গালাগালি থাকে, খুব গালাগালি, মানে একদম মানে স্থূল গালাগালি তারা করতে খুবই অভ্যস্ত। এইভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণ করে। তো এটাই কি নতুন বন্দোবস্ত? দেখুন, এই সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু এখন অলরেডি আসতে শুরু করেছে। কেউ কেউ এমনও বলছে যে জুলাই যোদ্ধা যারা ছিল তারা কি তাহলে আসলে জুলাই ব্যবসায়ী হয়ে গেল? এই সমস্ত প্রশ্নের কিন্তু আপনাদেরকে ভাই উত্তর দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সামনে নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচনে কিন্তু আপনাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে কোন মুখ নিয়ে যাবেন, কি দাবি নিয়ে যাবেন, কি প্রার্থনা করবেন? ভাবুন তো একবার, হাদিকে কথা বলেন আপনারা। হাদি কিন্তু একা দাঁড়িয়ে গিয়েছিল, কোনো জোটে যাওয়ার কথা বলেনি। সে নিজের থেকে বলেছিল যে আমি একা হলে দাঁড়াবো, আমি যদি 500 ভোটও পাই সেটাও আমার প্রতিবাদ। আপনার প্রতিবাদটা করতেন, আপনি তো প্রতিবাদে গেলেন না, আপনারা গেলেন শর্টকাট হতে এমপি হওয়ার জন্য। আমি একটা ঘটনা বলে শেষ করব। কিছুদিন আগে এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে। তো উনি নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা আসলে কি করব। আমি তাকে একটা পরামর্শ দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি আপনি আপনারা বিএনপির সঙ্গে জোট করেন, তাহলে আপনাদের দল আর থাকবে না ভাই। যদি আপনারা জামাতের সঙ্গে জোট করেন, তাহলেও আপনাদের দল অনেকখানি কিন্তু মানে আপনারা যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, সেই লক্ষ্যের অগ্রসর পৌঁছতে পারবেন না। কারণ একটা কথা ভাবুন, আপনি ধরেন 300 আসনের মধ্যে 50টা আসন পেলেন, ধরা যাক আপনাদের চাহিদা অনুযায়ী, তো বাকি 250 আসনে কিন্তু আপনাদেরকে কেউ চিনবে না। কিন্তু আপনারা একটা নতুন দল, আপনাদের এখন মানুষকে চেনানো দরকার। আপনাদেরকে মানুষকে বোঝাতে হবে যে আপনি একটা ডিফারেন্ট পলিটিক্স নিয়ে সামনে আসছেন। সেই বোঝানোর কাজটা আপনি কীভাবে করবেন, কখন করবেন? এইভাবে নির্বাচন করলে পারবেন না। আমি তাদেরকে পরামর্শ, আমার সঙ্গে যেটুকু জিজ্ঞাসা করেছিল, পরামর্শ তো না, আমি আমাদেরকে বলেছিলাম যে আপনাদের উচিত হবে আরও 5 বছরের লক্ষ্য নিয়ে রাজনীতি নেওয়া। এই নির্বাচন আপনার জন্য লক্ষ্য করার দরকার নাই, এই নির্বাচনকে টার্গেট করেন না, বরঞ্চ আরও 5 বছর পরের নির্বাচনকে টার্গেট করেন, এবং সেইভাবে নিজের দলকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ ছিল। তো উনি দেখলাম খুব গম্ভীর হয়ে শুনলেন। আমার মনে হলো যে ওনার মনোগত হলো কি হলো না আমি জানি না। এখন দেখছি তারা তো সেই শর্টকাট পথে যাচ্ছে। ভাই শর্টকাট পথে কিছু করতে পারবেন না। আমি সত্যি সত্যি বলছি, আমি কিন্তু এনসিপিকে নিয়ে একসময় আশাবাদী ছিলাম। আমার মনে হয়েছিল এই ইয়াং ছেলে মেয়েগুলো এরা বোধহয় নতুন কিছু করতে চায়, এদের বোধহয় লোভ লালসাটা কম। কিন্তু এতদিন পরে এসে প্রায় 1.5 বছরের কম সময়, এই বছরই তো ফেব্রুয়ারিতে তারা হয়েছে, তাদের জন্ম হয়েছে, তার মানে কয় বছর হলো, মানে আপনার ধরেন গিয়ে এই 10 মাস 11 মাসের মতো সময়। এই সময়ের মধ্যে এরা কেবল গড্ডা লেগে পড়বে গায়ে ভাষায় নাই, এরা আসলে প্রমাণ করেছে যে তাদের বয়স কম এবং তাদের এই অল্প সময়ের মধ্যে কত বেশি উপার্জন করা যায়, কত বেশি মানে মাল পানি কামানো যায়। আমরা পুরো চূড়ান্ত হতাশ সাধারণ, আমি জানি না, আমি খুবই হতাশ।
আমি যাদেরকে না আশা করেছিলাম, মানে আশা ভঙ্গের বেদনা কি জিনিস সেটা আমি এখন টের পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি না সামনে তারা কি করবে, তবে আমি এখনো আশা করব, আমি এখনো প্রত্যাশা করব যে এনসিপি আরো 5 বছর পরের টার্গেট নিয়ে মাঠে নামবে। তাহলে হয়তো আমরা আজকে থেকে 4-5 বছর পরে একটা নতুন ধরনের রাজনীতি দেখতে পারবো। আর তা না হলে ওই আওয়ামী লীগ, বিএনপি, ওই ফ্রিডম পার্টি, ওই সমস্ত সংখ্যায় আরো বাড়তে থাকবে। আমরা নতুন রাজনীতি দেখতে চাই। এখন এ পর্যন্তই।